বেলবাগানের কথামালায় আজ শুনছেন মতি নন্দী রচিত গল্প কোনি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সিলেবাসে বাংলা গল্প কোনি। গল্পটি আজ ১৩তম অধ্যায় শুনছেন। ঘরের একধারে এক কোণে খাটে কোনি শুয়েছিল। রং ওঠা শতরঞ্চি আর বালিশ, গায়ে দেওয়ার সুতির চাদর, মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের ছোট্ট ব্যাগ, তাতে আছে গোটা দুয়েক ফ্রক আর ওর সব থেকে মূল্যবান সম্পত্তির কস্টিউমটা। টেবিলে মাজন, ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি। খাটের নিচে চটি, দুই বাহুতে চোখ ঢেকে কোনি শুয়ে। আর অন্য মেয়েরা তখন বাইরে থেকে ফিরল। ওরা মাদ্রাজ শহর দেখতে এবং বাজার করতে বেরিয়েছিল। কোনি যায়নি। হাতে মাত্র ১৫টি টাকা, তাই নিয়ে বাজার করা যায় না। শহর দেখার ইচ্ছেও নেই। ওর সঙ্গে কেউ কথা বলে না। হাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় যে ওদের সমপর্যায়ভুক্ত ও নয়। কোনিও এড়িয়ে চলে ওদের। আজ আবার সকালে বেরোবার সময় হঠাৎ বেলা বলে, প্রণতিদি আমাদের সঙ্গে কোনি যাবে না? না, বলছে তো শরীর খারাপ, জ্বর লাগছে। খাটে শুয়ে উৎকর্ণ হয়ে রইল কোনি। তাহলে কি ঘরে একা থাকবে? কাল আমার ক্রিমের কৌটায় খাবলা দেওয়া দেখেছি। উমা উমা, বিলাদি, আমার যে পেস্টের টিউবটা অনেকখানি খালি। ভয়ে আমি বলিনি, কি জানি কে আবার কি মনে করবে। ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। তাহলে কোনি কোথায় থাকবে? প্রণতি ভাদুড়ি কড়ার স্বরে ওরা চুপ করে গেছে। লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। থেকে থেকে চাপা একটা অভিমান গুমড়ে উঠছিল বুকের মধ্যে। খিদ্দা তাহলে সত্যি খড়গপুর থেকে কলকাতায় ফিরে গেল। যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত। অনেকের সঙ্গেই তো বাবা মা এসেছে। খিদ্দা তাহলে এলো না কেন? হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া। ওর বাবা মা হোটেলে রয়েছে। তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল। ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল। তারপর কোনিকে দেখতে পেয়ে বলল, বাবার বন্ধু মিস্টার সারেঙ্গেপানির বাড়িতে আমি যাচ্ছি। প্রণতিদিকে বলে দিও, ঘন্টা দুয়েক পরে ফিরব। ঘরে আর একটা হিয়ার খাট, সেখানে আর বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস, ইংরেজি কমিক্স আর ট্রানজিস্টর রেডিও বিছনায়। খাটের নিচে ৩ রকমের জুতো আর চকলেটের মোড়ক ছড়ানো। হিয়া চটপট ফ্রক বোতল করে চুল ব্রাশ করলো। হাত ব্যাগের মধ্যে একটা চকলেট পার করে আধখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কোনির দিকে ছুঁড়ে দিল। টুকরোটা এসে পড়ল কোনির বুকের কাছে। সে তুলে নিয়ে ছুঁড়ে দিল হিয়ার দিকে। হিয়ার গায়ে লাগলো। একটু অবাক হয়ে হিয়া প্রশ্ন করলো, খাও না তুমি? দিলেই খেতে হবে নাকি? চকলেটের টুকরোটা কুড়িয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে হিয়া বলল, বুঝেছি, কেন খাবে না। কি বুঝেছ? স্প্রিংয়ের মতো কোনি ছিটকে উঠে বসলো। যা বোঝা ঠিক বুঝেছি। তুমি কমপ্লেক্সে ভুগছো, অযথা আমার উপর রেগে আছো। হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল।
ক্রিমের কৌটোটা খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগালো। বাবা বলেছিলেন রমা যোশী গতবারের মতো 6টা গোল্ড এবার পাবে না। যদি টেস্ট মিটে যেভাবে 100 ফিনিশ করেছে সেইভাবে তুমি কাটতে পারো, কিন্তু আমি বলছি তুমি তা পারবে না। হিয়া আর একটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে থমকে গেল। কনির কাছে এসে ওর মুখে সেটুকু লাগিয়ে দিয়েই হেসে উঠল এবং ছুটে ঘর থেকে বেরিয়ে যাবার সময় বলল, অত হিংসে ভালো নয়। কনিকে বিভ্রান্ত করল হিয়ার এই কথাটা। আপন মনে সে বলল, বয়ে গেছে আমার হিংসে করতে। বড় লোক আমি দেখিয়ে চকলেট দেওয়া, কে চায় তোর ভিক্ষে? নিজের জিনিস অন্যকে দিয়ে হিয়া কার্পণ্য করে না, পরের জিনিস নেওয়াতে কোনটা নেই। মুখে ক্রিমটুকু অন্য মনস্কের মতো বুলিয়ে নিয়ে কনি আবার বলল, এসব হচ্ছে বড়লোকি চাল, লোককে দেখানো। আপন পর জ্ঞান আমার নেই না, বুঝি না যেন কিছু। ঘরে ঢুকলো হরিচরণ। হ্যাঁ, তুই একা রয়েছিস? ওরা গেল কোথায়? কি ঝামেলা দেখ তো। তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল, অথচ কোনোটাতেই নাম দেখছি না। নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও। খোঁজ নিয়ে দেখব ক্ষণ। অমিয়া ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। যেমন বেগে এসেছিল তেমনিভাবেই হরিচরণ বেরিয়ে গেল। আর থ হয়ে রইল কনি। এত দূর এসে চ্যাম্পিয়নশিপে সে নামতে পারবে না। আর কিছু সে ভাবতে পারল না। আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো। ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুণ একটা স্বরে। আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠছে, কীর্তা কীর্তা। মেয়েরা ফিরল তর্ক করতে করতে। এবার অলিম্পিকে মেক্সিকো না মেক্সিকো সিটি অলিম্পিক, কোনটা বলা সঠিক হবে? ওরা লক্ষ্যই করলো না কনিকে। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচেত হয়ে বেলার দিকে তাকালো। হাতে খোলা ক্রিমের কৌটা। বেলা ক্ষিপ্তের মতো বলে উঠল, আবার ক্রিম? আবার কে নিয়েছে এখান থেকে? কে নিয়েছে? আমি আজ বার করবই। বেরিয়ে যাবার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। একজন বলল, ঘরে তো কনি ছাড়া আর কেউ ছিল না। অমিয়া হঠাৎ বলল, দেখ তো কনির ব্যাগটা সরিয়ে ফরিয়ে রেখেছে কিনা। বেলা ছুটে গিয়ে ক্যানভিসের ব্যাগটা খুলে উপর করল। সামান্য জিনিস কটা মেচে পড়ল। কনি বিস্ফোরিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে এই ঘটনার আকস্মিকতায়। বেলা পা দিয়ে কনির কস্টিউম সরাতেই আহ বলে সে নিচু হলো কস্টিউমটা তোলার জন্য। বেলা সেই মুহূর্তে ওর চুলের মুঠোয় টেনে মুখ উঁচু করে ধরল। কি দেখেছিস? হ্যাঁ, কি মাখা রয়েছে তোর মুখে? আবিষ্কারের উত্তেজনা বেলার দম বন্ধ হয়ে এলো। মেয়েরা এগিয়ে এগুলো কনির দিকে। অমিয়া একটা আঙুল দিয়ে কনির গাল ঘষল। আঙুলটা নাকের কাছে ধরে বিচারকের মতন গম্ভীর স্বরে রায় দিল, ক্রিম। আমার ক্রিম? বেলা চিৎকার করে উঠল। তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটি দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতো কনিকে দেখতে পেল। কনি পা ঝুলিয়ে খাটে বসে, মুখের বিস্ময় ভাব কাটেনি তখনও। অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। কনি বোধহয় ফর্সা হতে চায়, একজন মন্তব্য করলো। বাবা আমি যা ভয় ছিল বিলাদি বোধহয়
আমাকেই চোর সন্দেহ করছে। আমার পেস্টও তাহলে কে কমিয়েছে এবার বোঝা গেল। কোনি এতক্ষণে কথা বলল। হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে। আমি কখনো ক্রিম মাখি না। কি বললি হিয়া? বেলা ঠাস করে কনিকে চড় মারল। হিয়ার নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোক? তোর মতন 10টা মেয়েকে ও ঝি রাখতে পারে, শেষকালে কিনা হিয়াকে চোর বানাচ্ছিস? সত্যি বলছি বিলাদি, আমায় বিশ্বাস করো, হিয়া এসেছিল, আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে। চকলেটের আধখানা আমায় দিল, আর তোমার ক্রিমের কৌটা থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিল। গপ্প লেখনি, তুই মস্ত লেখক হবি। বেলার ধীর স্বরে বিদ্রুপ চাপকে উঠল। তাহলে তো একটা তৃতীয় ভাগ আগে কিনে নিতে হবে। অমিয়া তার খাটে শুয়ে মিটমিট করে হেসে বলল। আমি সত্যি বলছি। কনিশ্বর দুমড়ে মুচড়ে গেল কান্নায়। তোমরা বিশ্বাস করো, ইয়া এলে ওকে জিজ্ঞাসা করে দেখো। ওরা আর বেশি কথা বলল না, নিজেদের মধ্যে হাসাহাসি ফিসফাস করলো কিছুক্ষণ। কনি দেয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে। প্রণতি ভাদুরী আর ধীরেন ঘোষ ঘরে ঢুকলো। ওরা যেভাবে কনির দিকে তাকালো তাতে বোঝা যায় যে ব্যাপারটা ওদের কানেও ইতিমধ্যে কেউ পৌঁছে দিয়ে এসেছে। হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। প্রণতি ভাদুরী ঘরের সবাইকে লক্ষ্য করবে। যাও, খেয়ে রেস্ট নাও। অমিয়া, কাল সকালে তোর 4 আর 200 হিট। যোশী ছাড়া আর কেউ তোর কম্পিটিটর নেই, তাহলে হিটে টাইম ভালো করতে হবে। বেলা শুনে রাখো, যোশী পড়েছে তোর গ্রুপে। চেষ্টা করবি। পাঞ্জাবের কাউর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম করে এসেছে। ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কনির দিকে তাকালো। তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না। বলেছে তো পাঠানোই নাকি হয়নি। সব বাজে কথা, নিজেদের দোষ ঢাকতে এখন এসব বলছে। আমি অবশ্য প্রোটেস্ট করেছি, দেখি কি হয়। তবে প্র্যাকটিস ধীরে ধীরে চলবে না, ওটা রেগুলার করতে হবে। মন খারাপ করিসনি, ন্যাশনাল তো বছর বছরই হয়, সামনের বছর আবার আসবি। মেয়েরা খাওয়া দাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে। এমন সময় হিয়া ফিরল। কনি না খেয়েই শুয়েছিল। হিয়াকে দেখা মাত্র উঠে সে চেঁচিয়ে বলল, এই তো হিয়া এসেছে। বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল, আজ একটা ব্যাপার ঘটেছে। কোনি তোমাকে চোর বলে। হোয়াট? ছটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো, দু চোখ আগুন নিয়ে। বসো বসো, আগে আমার কথাটা শুনে নাও। বেলা হাত ধরে টেনে হিয়াকে বসালো আবার। জানি, আমি জানি আমার প্রতি ওর জেলাস, কিন্তু এমন নোংরা অপবাদ দেবে ভাবিনি। আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলছে তুমি নাকি মাখিয়ে দিয়েছো। এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে? হিয়া থতমত খেয়ে গেল। প্রচণ্ড রাগটা মাথা থেকে বেরিয়ে যেতে যেতে একটা ধাক্কা দিচ্ছে যেন। সামলে উঠে সে বলল, ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার কৌটোটা থেকে আমি মাখলাম, কনির মুখে লাগিয়ে দিলাম। কি করব বলো, তোমার পারমিশন নেবার সময় তখন ছিল না, কালও মেখেছিলাম। হিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে পোশাক বদলাতে ব্যস্ত হলো। সারা ঘর চুপ। আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করল। কনি এক দৃষ্টে হিয়ার দিকে তাকিয়ে মনে মনে সে বলল, তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চড় খেয়েছি, খারাপ কথা শুনেছি।
বেলা অপ্রতিভ হয়ে চুপ হয়ে গেছে। এখন তার রাগটা পড়ল হিয়ার উপরে। বিরক্ত স্বরে সে বলল, পরের জিনিস না বলে ব্যবহার করা খুব অন্যায়। তোমার নয় অনেক টাকা আছে, আমার ওইটুকু ক্রিম থেকে যদি সবাই মাখে। আচ্ছা আচ্ছা, না হয় তোমাকে একটা ক্রিম কিনে দেবো, হয়েছে তো। হিয়া হেসে অপরাধীর মতন মুখ করে হাত জোড় করল। সেই সময় কোনি ছুটি এসে ওকে একটা চড় মারল। হিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল। বিছানায় মুহূর্তে সবাই উঠে বসেছে। কোনি ধীর পায়ে নিজের খাটে ফিরে গিয়ে এসে চুপচাপ বসে গেল। এটা তোমার পাওনা ছিল। বেলাদিকে জিজ্ঞাসা করো, জানতে পারবে। তোমার জন্য আমি আর চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি। কোনি একটু থেমে আবার বলল, তোমাকে আমি একটু হিংসা করি না। আমি বস্তির মেয়ে, লেখাপড়া জানি না, তোমার সঙ্গে পারবো কেন? তবে একবার যদি কখনো জলে পাই। দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলো গুড়িয়ে দেওয়ায় কিছু শোনা গেল না। গল্পের পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।